তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে আজকে আবার বোর্ড বসবে, আর এটার পরে তখন জানা যাবে যে আপনার এগুলা, এবং গতকাল রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। বিএনপি থেকে বিভিন্ন খাতে 87,000 কোটি টাকা সুনির্দিষ্ট প্যাকেজ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, সরকার তাতে কর্ণপাত করেনি। সারা বিশ্বে যখন স্বাস্থ্য খাতে ক্রমাগত বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের কমছে। এদিকে মুক্তবাজার অর্থনীতি নামে চিকিৎসা সেবা দ্রুত গতিতে পণ্যে পরিণত হচ্ছে। ব্যক্তির স্বাস্থ্য ব্যয় কমার বদলে বেড়ে 2017 সালে 67%, আর 2019 সালে 72% এসে দাঁড়িয়েছে। বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2015 সাল হিসাব অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য খাতে বছরে মাথায় কিছু ব্যয় হয় মাত্র $32। দেশব্যাপী সার্বিক দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের অপশাসন, দুঃশাসন, স্বচ্ছতার অভাব, পর্বত প্রমাণ দুর্নীতির কথা এখন লোকের মুখে মুখে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ অনেকেরই দুর্নীতির টাকায় নিউ ইয়র্কে 150টির অধিক ফ্ল্যাটের মালিকানার খবর প্রকাশিত হয়েছে পত্রিকান্তরে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনা ও সরবরাহ নিয়ে। জাতিসংঘের মতে টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা, বাজেটে যথাযথ বরাদ্দ দেওয়া, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। স্বাস্থ্যের সরকারি বরাদ্দকে খরচ হিসেবে মনে না করে বিনিয়োগ হিসেবে ভাবতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য কমে, চাকরি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়, বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি হয় সুস্থ, সবল ও নীতিনিষ্ঠ সমাজ। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের চরম উদাসীনতা ফুটে ওঠে করোনার টিকা নিয়ে তাদের চরম বালখিল্যতায়। যে দেশের সাথে টিকার ব্যাপারে বর্তমান সরকার চুক্তি করেছিল, সেই দেশই টিকা অক্সিজেনের অভাবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। অথচ সরকার তাদেরকে অগ্রিম টাকা দিয়ে বসে আছে। সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ও শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়িক কোম্পানিকে একচেটিয়া সুবিধা দিতে গিয়ে সরকার পুরো জাতিকে ঝুঁকের মধ্যে ঠেলে দিয়েছে। সরকার টিকা নিয়ে রাশিয়ার সাথে গোপন চুক্তি করেছে বলে জানা যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। এ নিয়ে কারোর সাথে কোনো গোপন চুক্তি করা যাবে না। টিকা ক্রয় প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। ক্রয়কৃত টিকার ব্যাপারে মানুষকে সব খোলাসা করে জানাতে হবে। করোনার প্রথম ঢেউয়ের সময়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল প্রদানের অনুমতি দিতে, বাংলাদেশকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের সদস্য হতে, WHO ও ভ্যাকসিন গবেষণা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে এবং সর্বোপরি সকল বিকল্প সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছিলেন, যাতে যথাসময়ে করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশকে সমস্যায় পড়তে না হয়। তখন সে পরামর্শ শুনলে আজ টিকা নিয়ে এ ল্যাজে গোবরে অবস্থা হতো না। টিকা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজেদের দেশেই ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা করতে হবে। লকডাউনের নামে শাটডাউনে যারা কাজ হারিয়েছেন, তাদের বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিতে পারেননি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই দেশে গরিব আরো গরিব হয়েছে, পাশাপাশি কর্মসংস্থান কমেছে। এদেশের উন্নয়নকে বলা হয় কর্মসংস্থানহীন উন্নয়ন। নতুন গরিব বেড়েছে 2.5 কোটির কাছাকাছি। আগের গরিব, নতুন গরিব আর ক্ষণস্থায়ী গরিব মিলে সংখ্যা আরো অনেক বেশি। যেন উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারে। মনে রাখতে হবে, দেশের মানুষ, কৃষক, শ্রমিক ও ছোট বড় ব্যবসায়ীদের উদ্যোগের ফসল আজকের এই উন্নয়ন। সরকার কেবল সহায়ক ভূমিকা পালন করেছে, তাই সাধারণ মানুষের অংশগ্রহণই উন্নয়নের মূল চালিকা শক্তি। এই মূল উন্নয়ন দর্শনটি মাথায় রেখে উন্নয়ন নীতি প্রণয়ন করতে হবে। ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের জনসংখ্যাকে কার্যকর জনসম্পদে পরিণত করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন শুরু জুলাই 2016, মেয়াদ 2225, প্রাথমিক ব্যয় 1,13,000 কোটি টাকা, সমাপ্তি 2025। এই প্রকল্পটির টেকনিক্যাল ফিজিবিলিটি, নিরাপত্তা ঝুঁকি এবং সর্বোপরি আর্থিক সংশ্লেষ ও বিদ্যুতের দাম নিয়ে বিশ্লেষকগণের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও বোধগম্য কারণে এই প্রকল্পটি চলমান আছে। এবারও এই প্রকল্পে 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থ বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ
বিদ্যুৎ খাতের সঙ্গে দেখানো হবে। আগে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখানোর জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা শিক্ষা খাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন এই প্রকল্পের খরচ বিদ্যুৎ খাতে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর কারণ নতুন বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের প্রকল্প নেওয়া হচ্ছে না, এই কারণে এখানে বরাদ্দ বাড়ানো যাচ্ছে না। রাজনৈতিক অভিলাষে তাই বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়িয়ে দেখানোর জন্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচ বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প, এটা আপনারা সবাই জানেন, আমি দীর্ঘ এটা নিয়ে আলোচনা করে না করে শুধু এটুকু বলতে চাই যে মূল অবকাঠামো নির্মাণে ব্যয় হবে $1.49 বিলিয়ন, সম্ভাব্য সমাপ্তি 2021। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার কারণে রামপাল প্রকল্প পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে এবং নিকটবর্তী সুন্দরবনে বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনবে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল, দেশি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তীব্র বিরোধিতা করেছে। তা সত্ত্বেও নতজানু সরকার বোধগম্য কারণেই এই প্রকল্প বাস্তবায়নে গো ধরেছে। আমরা পুনরায় সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্প থেকে সরে আসার দাবি জানাচ্ছি। পায়রা গভীর সমুদ্র বন্দর কাজের অগ্রগতি প্রায় 80% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় $1,700 কোটি বলে ব্যয় নির্ধারণ, সম্ভাব্য সমাপ্তি প্রকল্প বাতিল হয়ে গেছে। তাতে দেখা যায় গভীর সমুদ্র বন্দরের জন্য প্রায় 70 কিলোমিটার দীর্ঘ চ্যানেল ঠিক রাখা চ্যালেঞ্জের বিষয়ে। যা এটা এখানে আছে, আপনারা দেখবেন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন শুরু 2014, মেয়াদ জুন 2023। কাজের অগ্রগতি প্রায় 50% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় $36,000 কোটি, সম্ভাব্য সমাপ্তি নির্ধারিত সময় কাজ শেষ হবার কোনো সম্ভাবনা নেই। প্রকল্পটি শীঘ্রই হোয়াইট এলিফ্যান্টে পরিণত হচ্ছে। নির্ধারিত সময়ে এর কাজ না শেষ হওয়ায় উৎপাদন শুরু করার সময় এর প্রয়োজনীয়তা কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যাংকিং খাত চরম দুর্যোগের মধ্যে পড়ে আছে। ব্যাংকিং খাতকে রীতিমতো লুট করা হয়েছে। করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারের বিশেষ নীতিমালার কারণে এই ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ করছে না, তাতে ঋণ গ্রহীতা খেলাপি হচ্ছে না। ঋণ ও সুদ আদায়ে কমে যাওয়ার ফলে আয় কমে গেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো সহ প্রায় সব ব্যাংকের। ফলে বাড়ছে লোকসানি শাখা। চলতি বছরের সোনালী ব্যাংকে $250 কোটি খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ঠিক করা হয়েছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র $5 কোটি। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বিগত বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নির্মাণের সবচেয়ে বেশি খরচ হয়েছে বাংলাদেশে। এটি বোঝা যায় নির্মাণ খাতে কী ধরনের রাষ্ট্রীয় অপচয় হচ্ছে। বাংলাদেশে এত ধনীর সংখ্যা বাড়ছে, এখন ধনীর সংখ্যা বাড়ছে 17% হারে। এ হার গবেষণাধীন 75টি দেশের মধ্যে সবার শীর্ষে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশে অতি ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের আয় কমছে। মানব সম্পদ উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ছাত্র ও যুব সম্প্রদায় অদক্ষ থাকলে আমরা কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হব, যা হতে দেওয়া যায় না। চলমান উচ্চশিক্ষা কার্যক্রম নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতার বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। করোনা সংকটকালে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব আরও বেশি স্পষ্ট হয়েছে, কিন্তু মফস্বলে টেলিভিশন না থাকা, ডিভাইসের অভাব, ইন্টারনেটের উচ্চ দাম ও দুর্বল নেটওয়ার্কের কারণেও অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারেনি। গতকালই পত্রিকায় দেখলাম যে ল্যাপটপের দাম নাকি আপনার 30% আবার ইনক্রিজ করা হচ্ছে। কৃষিতে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা। দেশের 40% মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। আমরা মনে করি যে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখানে আপনার এই করোনাতেও প্রমাণিত হয়েছে যে এটা হচ্ছে আপনার যে শেষ ভরসার স্থল হিসেবে কৃষিকে নিতে হবে। এটা হচ্ছে লাস্ট রিসোর্ট, সেখান থেকে কিন্তু ফিরে আসা সম্ভব। সে কারণেই কৃষিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিতে বলছি। আপনার নিশ্চয় মনে আছে বিএনপি আমলে পোলট্রি, ফিশারিজ ও লাইভ স্টক সেক্টরকে ফার্স্ট সেক্টর ঘোষণা করা হয়েছিল এবং ওই সময়ে এই সেক্টরের প্রভূত অগ্রগতি অর্জিত হয়। করোনাকালে এই সেক্টরগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তখন ট্যাক্স হলিডে ছিল এবং তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো। পোলট্রি, ফিশারিজ ও লাইভ স্টক সেক্টরকে বিশেষ প্রণোদনায় আওতায় এনে এদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে সামাজিক ও আর্থিক উন্নয়নে এদের অবদান অব্যাহত রাখতে সক্ষম হয়। আপনারাই রিপোর্ট করেছেন অনেকগুলো জায়গায় যে আপনার কীভাবে পোলট্রি যারা করছিল তারা ধ্বংস হয়ে গেছে, ফিশারিজটা ধ্বংস হয়ে গেছে, লাইভ স্টক ধ্বংস হয়ে গেছে। এগুলো আপনাদের রিপোর্টে কিন্তু এসছে। এগুলো উন্নত বিশ্ব এখন ওপর থেকে চাপে দিয়ে অর্থনীতিকে উন্নয়নের পথ পরিহার করে বিকেন্দ্রীকৃত অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেছে। করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ
ব্যয়ের প্রস্তাব করছে বড় অর্থনীতিবিদরা এবং বড় অর্থনীতির দেশগুলো। আমাদের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করতে হবে। টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে পরিবেশ বান্ধব বাজেট। বিএনপির ভিশন 2030-এ জলবায়ু পরিবর্তন ও পরিবেশের উপর সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মানব জাতির অস্তিত্ব যেভাবে বিপন্ন হতে চলেছে তার জন্য বাংলাদেশের মতো দেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের দায়ভার শিল্পোন্নত বিশ্বকে নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে শিল্পায়িত বিশ্বকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে বিশ্ব জনমত গঠন ও বাস্তব পদক্ষেপ গ্রহণে সক্রিয় ভূমিকা নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য টেকসই মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করতে হবে। উন্নয়নের মূল মন্ত্র হবে জনগণের দ্বারা উন্নয়ন, জনগণের জন্য উন্নয়ন। বাজেট করতে হবে 2-3 বছরের জন্য মধ্যমেয়াদী বাজেট কাঠামোর মধ্যে। বাজেটের লক্ষ্য হবে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ বান্ধব উন্নয়ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030-র সকলের জন্য স্বাস্থ্য এবং ইউনিভার্সাল হেলথ কেয়ারের নীতি গ্রহণ এবং বাস্তবায়নে জিডিপির 5% ব্যয় এবং প্রত্যেকের জন্য নথিভুক্ত ডাক্তার, প্রত্যেক জেলায় ডেডিকেটেড সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। করোনাকালে জেলা হাসপাতালগুলোতে করোনা বেড ও আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং তা উপজেলা হাসপাতাল পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। দিন আনে দিন খায় এই শ্রেণীর গরিব, দিনমজুর, পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের প্রত্যেককে এ পর্যায়ে অনধিক বিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা ও দারিদ্র্যের বর্তমান হার বিবেচনা নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তার প্যাকেজের আওতায় আনতে হবে। গত বছরের অভিজ্ঞতা দেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ দুস্থ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে, যাতে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রকৃত দুস্থ এই মানবিক প্রণোদনা থেকে বঞ্চিত না হয়। ক্ষতিগ্রস্ত এসএমই, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিল্প, কৃষি খাতে রাষ্ট্রীয় তহবিল থেকে বিশেষ প্রণোদনা অর্থ বরাদ্দ দিতে হবে।